আমি 1977 সালে জাগ দলের সদস্য ছিলাম। 1978 সালে আমি বিএনপিতে যোগদান করি। সেই থেকে অদ্যাবধি আমি বিএনপিতে আছি, সুখে দুঃখে, রোদ বৃষ্টি ঝড়ে। এই দল ছেড়ে কোথাও আমি যাইনি, আর যাওয়ার ইচ্ছাও নেই। আপনি বলছেন অনেক দল থাকতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন করেন? আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব বলছিলেন, একটা ফুলের মালা যদি অনেকগুলা ফুল নিয়ে একটি মালা গাঁথা হয়, এটা নাম হলো ফুলের মালা। আর ওই মালারকে গন্ধরাজ, গোলাপ, চামেলি, কারাবি, মালতী, এক একটা ফুল যদি ছড়ে ওখান থেকে ছিঁড়া হয়, তখন এক একটা নাম হয়। সব ফুলকে একসাথে করলে একটা মালা হয়। জাতীয়তাবাদটা হচ্ছে এটা, বাংলাদেশি জাতীয়তাবাদ। আমাদের মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বলছে, আমি এখানে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, গারো, সাঁওতাল সবাইকে নিয়ে একটা ফুলের মালা বেঁধে 54,126 বর্গ মাইলের আয়তনের মধ্যে জাতীয়তাবাদী বাংলাদেশের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব, ওনার আদর্শ, ওনার কর্মকাণ্ড অনুপ্রাণিত হয়ে, উজ্জীবিত হয়ে আমি আমার সেই কিশোর কাল থেকেই আমি এই দলের প্রতি ভক্ত। এই দল করি, করতে করতে আজকে এখানে আসছি। আজকে আমার বয়স 66 ইয়ার্স। আমি আজকে এই দলের পুরানো একজন ব্যক্তি। জনাব, আজকে তো আপনার দল জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায়, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তনয় জনাব তারেক রহমান ক্ষমতায়। এই দেশে যে বর্তমানে জামাত ও আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন রয়েছে, তাদের নেতা কর্মীদেরকে আপনি কোন দেশের নাগরিক? আমি যেভাবে দেশের নাগরিক, ওরাও দেশের নাগরিক, আমি এভাবে দেখি। দল বল নির্বিশেষে আমি দেখবো একটা লোকের নীতি, নৈতিকতা, আদর্শ। বিএনপি 17 বছর পর ক্ষমতায় এসেছে। এর আগে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, জাতীয় দল তাদের সাথে একত্রতাবোধ ছিল। আমরা বিরোধী দলে ছিলাম। আমরা আমাদের কর্মকাণ্ড প্রত্যেকে অত্যন্ত বাধাগ্রস্ত হয়েছি। আওয়ামী লীগ এবং জামাতে ইসলাম, আমাদের জামাতে ইসলামও আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। আর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার আমাদের বিরুদ্ধে যা করেছে তা তো দৃশ্যমান, পৃথিবীর সবার ইতিহাসে জানা আছে। আমি নতুন করে বলার কিছু নেই। আমি ওদেরকে এভাবে দেখি, মানুষ হিসাবে দেখি। ওরা যে ভুল করেছে, আমি অন্তত বলবো আমরা বিএনপি, তারেক রহমান সাহেব ওই ভুল করবে না। তারেক রহমান সাহেব যোগ্য পিতার, যোগ্য মাতার সন্তান। ওনার বাপ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, 11টা সেক্টরে, একটা সেক্টরের মুক্তিযোদ্ধার কমান্ডার, সাথে সাথে সেনাবাহিনী প্রধান, সাথে সাথে প্রেসিডেন্ট, সার্কের স্বপ্নদ্রষ্টা। আর ওনার মা, দেশনেত্রী, আমাদের মা বেগম জিয়া, উনি ছিলেন তৃতীয় বিশ্বের গণতন্ত্রের আপসীন নেত্রী। ওনার সম্বন্ধে বলার কিছুই নেই। উনি তীরে তীরে ওনাকে যা কষ্ট দেওয়া হয়েছে, উনি সবকিছু মেনে নিয়ে ওনাকে দেশ ছেড়ে যাওয়ার জন্য বলছে। আরো অনেক লোভনীয় অবস্থা। উনি বলছে, না, আমার বিদেশে কোনো বন্ধু নেই, কোনো প্রভু নেই, আমি জন্মেছি এখানে, মরবো এখানে, গণতন্ত্রের জন্য মারা যাব। উনি এভাবে বলছে, আমরা তার অনুসারী হই। আমি বলবো এখানে যে কোনো দলকে নিজের দলের মতো আমি চেষ্টা করব ভালো করে তাদের খেদমত করার জন্য। ওরা করেছে যে আমরা করব না। কেউ যদি আপনার অপরাধ করে আমি করতে হবে এরকম কোনো কিছু নাই। এটা আমি মনে করি না। আমি মনে করি যে আমাকে অপরাধের উত্তর দেখতে হবে, জনগণের খেদমত করতে হবে। আমাকে যদি এই এলাকার জনগণ নির্বাচিত করে, আমি সবাইকে সমানভাবে দেখব। জনশ্রুতি রয়েছে যে আপনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আপনি যদি নির্বাচিত হন, আপনার সাথে যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে আপনি কোন দেশে? এটাকে আমি বিশ্বাস করি। প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিযোগিতারই আরেক নাম গণতন্ত্র। তো ও যদি প্রতিযোগিতা করে, ওয়েলকাম, শো আমার ভাই, আমিও তার ভাই থাকবো। আমি এভাবে দেখি। প্রতিদ্বন্দ্বিতা না হলে কে ভালো কে মন্দ এটা বেরিয়ে আসবে না। যেহেতু গণতন্ত্র, ডেমোক্রেসির দুটো গুণ। সহজ কথা, একটা হলো হোয়াট অ্যাডভান্টেজ অফ ডেমোক্রেসি। ডেমোক্রেসির সুবিধা কি? সুবিধা হচ্ছে যে কোনো লোক ভোটে দাঁড়াতে পারে। হোয়াট ডিসঅ্যাডভান্টেজ অফ ডেমোক্রেসি? গণতন্ত্রের অসুবিধা কি?
অসুবিধা হচ্ছে বোর্ডে একজন চোর দুর্নীতিবাজ লোক হয়ে যেতে পারে। এটাই মোড়া কথা গণতন্ত্রের সুবিধা এবং অসুবিধা। আর আমি যেটা বলছেন নির্বাচন করব, এটা আমার সিদ্ধান্ত নয়, আমার দল যে সিদ্ধান্ত দেয়। আমার উপজেলা নেতা আছে, আমাদের বড় নেতা আছে, আমাদের মন্ত্রী সাহেব আব্দুল আওয়াল মিন্টু সাহেব, উনি আছেন, আমার জেলা কমিটি আছে, উপজেলা কমিটি, জেলা কমিটি এবং কেন্দ্র কমিটি, তিন কমিটিতে আমাদের এই কমিটি, আমাদের নামগুলা যাচাই বাছাই হবে। সেখানে যদি দল আমাকে সিলেক্টেড করে, আমি মন প্রাণে আমার সামর্থ্য অনুযায়ী মানুষের সাথে সুন্দর আচরণ করে ভাতৃত্ব বন্ধন বজায় রেখে ধর্ম সাম্প্রদায়িক ধর্ম সম্প্রীতি বজায় রেখে আমি নির্বাচন করার জন্য, দলের সুনাম রক্ষার জন্য সচেষ্ট থাকবো। আপনি যদি এত ইউনিয়নের চেয়ারম্যান হন, সকলে তো উন্নয়নের কথা বলবেন, আপনার উন্নয়নের রূপরেখাটা কেমন? সুন্দর একটা প্রশ্ন করলেন। আমাদের ইউনিয়নের সকল নাগরিকের অনেক সুবিধার প্রয়োজন নেই। আমার ইউনিয়ন সুশিক্ষিত ইউনিয়ন, অর্থনৈতিক স্বাবলম্বী ইউনিয়ন। যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, শিক্ষাগত যোগ্যতা ভালো, পারিবারিক বন্ধন ভালো, মানে ভালো সম্প্রদায়, তারা সহজে বোর্ড অফিসে আসে না। চেয়ারম্যান সার্টিফিকেটের জন্য আসে, ট্যাক্স দেওয়ার জন্য আসে, তাদের কোনো কিছু চাল ডাউল হাবিজাবি প্রয়োজন হয় না। কিন্তু যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে, তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আর যারা বিত্তশালী, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য, সম্মান বজায় রাখার জন্য যা যা করণীয় আমি তা তা করব। মানে আমি বলতেছি, গরিবদের মধ্যে সমবন্টন হবে, আর বড়দের মধ্যে সুষম বন্টন হবে। বড় লোকে কি চায়? মান সম্মান বজায় থাকা, রাস্তা দিয়ে সন্ত্রাসী, ইফটিজিং, মাদক এদের থেকে দূরে দিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারে। আমি এই প্রতিশ্রুতি দিলাম, আমাকে নির্বাচিত করলে ভদ্র মানুষগুলো ভদ্রতার মাঝে থাকবে, আর যারা সন্ত্রাসী তাদের ঠিকানা হবে কেন্দ্রীয় কারাগার। আর যারা লয়ার শ্রেণীর মানুষ, কর্মজীবী মানুষ, তারা সরকার যা যা দিবে তা তাদের মধ্যে সমবন্টে বন্টন করে দেব। ব্যক্তিগতভাবে এই আমার আদর্শ এবং উদ্দেশ্য। সবসময় মানব সেবা নিশ্চয়ই নিয়োজিত করছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মীদেরকে পরিচালনা করছেন এই দাগমী অংশে। সামনে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন, সেখানে ব্যয়বহুল খরচের ব্যাপার। আপনার আয়ের উৎস কি, এবং আপনার জেনারেশন ছেলে সন্তান বা মেয়েগুলো কি অবস্থানে আছে? আমার রেসিডেন্সিয়াল আবাসিক এলাকা আছে, আপনি আমার বাড়িতে যা দেখছেন, এই বাসাগুলো আমার। এটা 16-17টা ফ্যামিলি থাকে। 1 নম্বরে এই একটা। আমার দুধমুখা বাজারে 2টা চমেল আছে অটোমেটিক, একটা উত্তর মাথা, একটা দক্ষিণ মাথা। বাজারের মধ্যখানে আমার একটা মার্কেট আছে, বাজারের পশ্চিম দিকে আমার একটা মার্কেট আছে, আমার একটা ফিশারিং, আমার সামনে আমি এখানে হয়তো ডায়েরি ফার্ম করব। আমার বাবা একজন রেলওয়ে স্টেশন মাস্টার ছিলেন, উনি ওনার 40 বছর কর্মজীবনে আমাদের জন্য অনেক সম্পদ রেখে গেছেন। ওই সম্পদ গুলাকে আমি কিছু আল্টি মডার্ন করছি, কিছু সম্পদ আমিও কিনেছি। তো এই অর্থনৈতিক দিক থেকে আলহামদুলিল্লাহ আমি স্বাবলম্বী। নির্বাচনের ব্যয় যতটুকু হবে এতটুকু খাওয়ার মতো দেওয়ার ব্যবস্থা আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। কোনো চাঁদাবাজির প্রয়োজন হবে না, কারো পরনির্ভরশীল হবে না। 2 নম্বর কথা আপনি জানতে চেয়েছেন আমার পরিবারের। আমার পরিবারে 2 মেয়ে। আমার প্রথম মেয়ে ইংলিশের প্রফেসর, দ্বিতীয় মেয়ে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারে পাশ করেছে, এবার 4 পয়েন্ট নিয়ে। এই হলো আমার ব্যক্তিগত জীবনের 2 সদস্য। আর আমরা 2 জন অবসর। আমি আমার ব্যবসা বাণিজ্য গুলো দেখি, বেগম সাহেব ঘরে থাকে, বেগম সাহেব ডিগ্রিধারী, বিএসসি পাস করেছে। তো উনি ওনার সন্তানদেরকে, আমি বলছি ওদেরকে মানুষ করা, ওই সব মানুষ করা চেষ্টা উনি বেশি করেছেন, ওনার অবদানও বেশি। তো মোটামুটি যদি আমার দল, আমি দলের বাইরে একটি কথা বলবো না। আমার সামর্থ্য যত বেশি হোক, আমি স্বতন্ত্র দাঁড়াবো না, দল না দিলে প্রতিবাদও করবো না। আমার দল যদি যাকে দেয় তার বিরুদ্ধে আমার কোনো কথা নেই। আর আমাদের বর্তমান আগামী প্রজন্মের, আগামী বিশ্বের অগ্রদূত তারেক রহমান
শুধু বাংলাদেশের নেতা হবে না। আই হোপ দ্যাট মাই ডিসিশন, আমার মন বলতেছে তারেক রহমান আগামী বাংলাদেশ আগামী পৃথিবীর এক নতুন দিগন্ত উন্মোচিত করবে বাংলাদেশকে নিয়ে, এবং নিজের অজান্তে মহানায়কে পরিণত হবে। তার কাজ কারবার কৃতকর্মে আমরা আজকে বুঝতে পেরেছি ওনার ভিতর কতটুকু সততা আছে, কতটুকু যোগ্যতা আছে, বিশ্ব তাকে কতটুকু ভালোবাসে। এটা চীন এবং মালয়েশিয়া সফরে আমাদের বোধগম্য হয়েছে। আশা করি আপনাদের বোধগম্য হয়েছে, দেশের সচেতন নাগরিকও বুঝতে পেরেছে। এখন আমাদেরকে অনুসরণ করতে হবে তারেক রহমানের চলার পথ অনুসরণ করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেইভাবে চলে। এই দলের ক্ষমতা অন্য দল আসতে অনেক সময় লাগবে। বিএনপি কর্মে বিশ্বাসী, কাজে বিশ্বাসী, কথায় নয়। আপনি সংসদে দেখেন না, বিএনপি নেতা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শুনে বলে না, উনি দেশে আসে বলছে আই হ্যাভ এ প্ল্যান, যে আমার একটা উদ্দেশ্য আছে। আমাদের বিরোধী দল জামাত ইসলামের কিছু নেতা বলছে বলে না কেন, আরে ভাই প্ল্যান তো সিক্রেসি ব্যাপার, প্ল্যান যদি আউট হয়ে যায় এটা কখনো বাস্তবায়ন হবে না। ওই বাইরা বুঝতে পারে নাই। তো ওনার যে একটা প্ল্যান আছে, আমারও একটা প্ল্যান আছে, আমার ছোট গন্ডি, ওনার গন্ডি বাংলাদেশ, আমার গন্ডি 5 নম্বর ইয়াকুবপুর ইউনিয়ন, ডাঙ্গরমুড়িয়া থানা। আমারও একটা প্ল্যান আছে, যদি আমি আল্লাহ যদি আমার কপালে রাখে চেয়ারম্যানই, আই হ্যাভ এ প্ল্যান। আমারও একটা উদ্দেশ্য আদর্শ আছে, সেই হিসাবে এই ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসাবে উপস্থাপনা করার আমার একান্ত ইচ্ছা আছে। আমার আর বাকি জীবনে চাওয়ার কিছু নেই, টাকা পয়সা যা আছে চলবে, মেয়েরা অনেক টাকা কামায়, আমার আর কোনো প্রয়োজন নেই। ভালো সহজ সরল, দেশের 30 ভাগ মানুষ, এই ইউনিয়নের শতকরা 30% লোক দারিদ্র্য সীমার নিচে, 70% লোক বিদেশি রেমিটেন্স এবং ব্যক্তিগত শিক্ষা যোগ্যতার কারণে ভালো আছে। আমাদের মানুষগুলো চায় ভালো একজন মানুষ ক্ষমতা আসুক। আমাদের এলাকার মানুষের কথা হলো ভালো একজন মানুষ ক্ষমতা আসুক, যার দ্বারা আমাদের লাভ হোক বা না হোক, ক্ষতি যেন না হয়। একটা লোক বললো, আপনি সত্য কথা বলছেন, আমি সত্য না বললেও মিথ্যা বলে নেই। যিনি বলে আমি মিথ্যা বলি নাই, মানে এটাই সত্য। তো আমার এলাকার মানুষগুলো অত্যন্ত ভালো, বিচক্ষণ, তেমন কোনো সমস্যা নেই। আমার এলাকার মানুষগুলো আমাদের নেতাদেরকে অনেক শ্রদ্ধা করে, আকবর সাহেব এবং মিন্টু মিয়াকে অত্যন্ত ভালোবাসে এই এলাকার জনগণ। সোনার চামচ মুখে দিয়ে এক ধনাঢ্য পরিবারে জনাব ইয়াসিন হিরণ ভূঁইয়ার সাথে তিনি 5 নং ইয়াকুবপুর ইউনিয়ন ও দাগনমিয়ার উপজেলার সর্বশ্রেণীর জনগণ মাঝে জাতীয়তাবাদী চেতনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সেই 77 থেকে তিনি সচেষ্ট রয়েছেন। 77 সাল থেকে এ পর্যন্ত তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তিনি আগামী দিনগুলোতে 5 নং ইয়াকুবপুর ইউনিয়নের জনগণের সেবায় নিজকে নিয়োজিত রাখবেন, যদি তার নেতা আব্দুল আওয়াল মিন্টু সহ ও বিএনপির জেলা কমিটির নেতৃবৃন্দ, উপজেলা কমিটির নেতৃবৃন্দ, ওনার বড় ভাই আকবর সাহেব সহকারে দায়িত্ব দেন, তাহলে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে 5 নং ইয়াকুবপুর ইউনিয়নকে মডার্ন ইউনিয়ন ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমার আশা ও প্রত্যাশা, বাংলাদেশে যদি জনাব ইয়াসিন হিরণ ভূঁইয়ার মতো এমনি দায়িত্ববান, দায়িত্বশীল, জাতীয়তাবাদী চেতনার ব্যক্তিত্ব থাকতেন, তাহলে বাংলার মাটিতে কখনো কোনো স্বৈরাচার মাথা উচ্চ করে দাঁড়াতে পারতো না। আমি মোহাম্মদ দিলওয়ার হোসেন কামাল।